প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম 10 জুনের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পাচার নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোনো অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা, যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন, যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং 10 জুনের মধ্যে জাতীয় সংসদে স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে। সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অনায়াসে মেনে নেবে, বিশেষ করে এমন সময়ে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক ক্ষমতা বিরোধিতা রয়েছে। বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, অপশাসন, অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে 24 মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠকের সময় আমেরিকার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার এই বার্তাটি ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উত্থাপনের পাশাপাশি আফরিন আক্তার রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং মোমেনের সাথে দুইটি গুরুত্বপূর্ণ আমেরিকা থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয়ে একটি দ্বিদলীয় আমেরিকার প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর নিয়ে আলোচনা করেছেন, যিনি পরে সাংবাদিকদের কাছে এটি নিশ্চিত করেছেন। একই দিনে আফরিন আক্তার ও হাসান মাহমুদের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করে। সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনা আনুষ্ঠানিক সফরে ব্রাসেলস রওনা হওয়া 8 দিন আগে আফরিন আক্তার তার বাংলাদেশি হোস্টদের সামনে দুইটি বিকল্প রেখেছিলেন। প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে। মার্কিন কর্মকর্তা হাসান মাহমুদের সামনে উপস্থাপন করেন একটি সত্যিকার অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করার আগে 10 জুনের মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন। বাংলাদেশের নেতৃত্বের সামনে উপস্থাপিত দুটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সাংবিধানিক কাঠামোর মধ্যে এবং তার সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশের সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায়ে বলা হয়েছে, 1. প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যাবে। ক. যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন, অথবা খ. যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন। 2. প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন, এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন। যে সংসদের অন্য কোনো সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না, সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন। এছাড়াও সংবিধানের 54 অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত, অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসের কার্য সম্পাদন করতে অক্ষম হন, তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসের কার্যভার গ্রহণ করেন। যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দুইটি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দের ভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আল্টিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুইটি বিকল্পের বর্ণনা দিয়েছে। আমেরিকার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি। নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহাদীন মালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বা অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে। রাষ্ট্রপতি ঘুরে মন্ত্রিসভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন, যে কারণে হন না কেন, স্পিকার তার দায়িত্ব পালন করবেন। সংবিধানের 15তম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে। মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে। বাংলাদেশের রিজার্ভ চুরির পেছনে কারা? কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার হ্যাকের উদ্দেশ্যে রিজার্ভ চুরির আগে একটি ফিশিং ইমেল বার্তা পাঠিয়েছিলেন হ্যাকাররা। ওই বার্তায় সাড়া দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয়ের তৎকালীন মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামানের ব্যবহৃত কম্পিউটার ডিভাইস থেকে। চাকরির জন্য সাক্ষাৎকারে ডাক পাওয়া প্রত্যাশা জানিয়ে প্রেরক রাসেল আহলাম একটি কভার লেটার ও একটি জীবন বৃত্তান্ত পাঠিয়েছিলেন ওই ইমেল বার্তায়। যে সময় ওই বার্তায় সাড়া দেন AFM আসাদুজ্জামান, তখন নির্ধারিত সময়সূচি অনুযায়ী তার কাজের জায়গায় থাকার কথা না। ওই ফিশিং বার্তাকে কাজে লাগিয়ে গভীর রাতে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা।
পরে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্টের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ। এছাড়া রিজার্ভ চুরির আগে একজন ডেপুটি গভর্নরকে অনুপস্থিত দেখিয়ে তড়িঘড়ি করে এই আরটিজিএস এর ফাইল অনুমোদনের ঘটনাটি ঘটে এই দপ্তর থেকে। রিজার্ভ চুরি নিয়ে সন্দেহজনক এইসব সূত্রের প্রায় সব কয়টি গভর্নর সচিবালয় কেন্দ্রিক বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। অর্থ ও তথ্য আত্মসাৎ করে নেয়ার উদ্দেশ্যে কোনো মেইল বা লিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে ইন্টারনেট ফিশিং পরিভাষাটি ব্যবহার হয়। মূলত কোনো সংগঠন বা ব্যক্তিকে টার্গেট করে প্রতারণামূলকভাবে ইমেল পাঠিয়ে স্পর্শকাতর তথ্যে ঢুকে পড়াই হচ্ছে স্পেয়ার ফিশিং। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রিজার্ভ চুরির ঘটনায় হ্যাকারদের বার্তা গ্রহণটি ডিভাইসটি শনাক্তের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে জব্দ করা কম্পিউটার সহ অন্যান্য ডিভাইস ফরেন্সিক পরীক্ষার জন্য হেফাজতে নিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত। পাশাপাশি অধিকতর ফরেন্সিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয় থেকে জব্দ করা ডিভাইসের নমুনা সংগ্রহ করে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের ল্যাবে। কয়েক দফা এসব নমুনা পরীক্ষার পর সংস্থাটি নিশ্চিত হয় রাসেল আহলাম নামে হ্যাকারদের পাঠানো ফিশিং মেলটি সর্বপ্রথম ক্লিক করা হয় যে ডিভাইস থেকে, সেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের কর্মকর্তা এফএম আসাদুজ্জামানের। তিনি তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয় মহা উপস্থাপক ও বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্বে ছিলেন। ব্যাংকের নিজস্ব সার্ভার ব্যবহার করে তিনি ফিশিং মেলে সাড়া দেয়। মেলটিতে সিভি সংযুক্ত করা হয়েছিল। সেই ফাইলটিতে ক্লিক করার পরে কেন্দ্রীয় ব্যাংকের সুইফট সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সচিব অজয় জয় ব্যাংকের গোপন সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে 2016 সালের 4 ফেব্রুয়ারি। জয় নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তি অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে। ফিলিপাইনে ব্লু রিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত 82 পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার 4টি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে $100 মিলিয়ন যায় ফিলিপাইনের ব্যাংকে। আমেরিকার যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকে রয়েছে সচিব অজয় জয়ের 4টি অ্যাকাউন্ট। আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। তাই এই তথ্যের কিছু অংশ স্পষ্ট করে রাখা হলো। হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক টাকাতে ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিবল কমিটির তদন্তকে। ফলে বাংলাদেশের জনগণের এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি। এছাড়া সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা। বাংলাদেশ থেকে জব্দ করা ডিভাইসগুলো নিজেদের ল্যাবে পরীক্ষার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট কোর্টে এফবিআই এর করা ফৌজদারি মামলা নথিতে সংস্থাটি বলেছে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিকভাবে ঢুকে পড়ার জন্য সব ইমেল অ্যাকাউন্ট থেকে প্রায় একই রকম অনেক স্পেয়ার ফিশিং ইমেল পাঠানো হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের সাইবার মামলা চালাতে ও লক্ষ্যবস্তু বানাতে 4টি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। এই 4 অ্যাড্রেস থেকে পাঠানো স্পেয়ার ফিশিং ইমেলগুলো ছিল প্রায় একই রকম। এইসব ইমেল থেকে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে যুক্ত নিজস্ব ইমেইলে বেশ কয়েকটি ডিভাইসে বার্তা নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তার কক্ষে কথা হয় তার সঙ্গে। রিজার্ভ চুরির আগে কেন্দ্রীয় ব্যাংকের বহিরাগতদের অতিরিক্ত যাতায়াত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই ডেপুটি গভর্নর। ঘটনার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিতে ছিলেন ডক্টর আতিউর রহমান। বণিক বার্তাকে তিনি বলেন, নিউ ইয়র্ক কোর্টের মামলাটি এখনো চলমান। ওই কোর্ট জানুয়ারি মাসে যে রায় দিয়েছে সেটি বাংলাদেশের পক্ষে গেছে। সেখানে তারা স্পষ্ট করে বলেছেন যে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক নিউ ইয়র্ক থেকে হ্যাকারদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ গ্রহণ করেছে। কেওয়াইসি ছাড়াই ভুয়া হিসেব খুলে তারা যোগসাজশের মাধ্যমে এই অপকর্ম করেছে। ওই রায়ের শেষ লাইনে বলা হয়েছে বাংলাদেশে যেসব অভিযোগ করেছে সেগুলোই সত্যি। বাংলাদেশের সঙ্গে মধ্যস্থতা করে বিষয়টি আদালতে জানাতে হবে। সেই মধ্যস্থতা এখনো চলছে। এজন্য এই মুহূর্তে রিজার্ভ হ্যাকিং বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমরা আশা করছি দ্রুত বিষয়টি নিউ ইয়র্ক কোর্টের নির্দেশনা মতো নিষ্পত্তি হোক। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় তদন্ত প্রতিবেদনে এরাও নির্ধারিত দিতে আদালতে জমা দিতে পারেনি সিআইডি। গত 30 মার্চ এই মামলার প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন, কিন্তু ওই দিনেও রিজার্ভ চুরি মামলা তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্তকারী কর্মকর্তা। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো সে টাকা পয়সা নিয়ে কোথায় পালাবে, সে কোথায় নিরাপদে থাকবে। ইতিমধ্যে আপনারা সকলে শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিবি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে। কিন্তু হঠাৎ করে এখন এই টাকা ফেরত আনার কারণ কি? নির্বাচক সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে 7 জানুয়ারি কারচুপি নির্বাচন করায় ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন এই সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা।
তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকার পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক, কারণ মার্কিন সরকার সেই টাকা বাজেয়াপ্ত করবে। এই বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে। এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে। যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে, আর বাকি টাকা সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে। কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা টাকা ভোগ করতে পারবে না। যে টাকা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকায় গিয়েছিল পাচার করা টাকা হিসেবে। এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং। শুধু আমেরিকার আইনে না, বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ। পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ। টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই একটি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হয়েছে। অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার। পিনাকি ভট্টাচার্য আরো বলেন, আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউএস কোড সেকশনে 1956 অধীনে সর্বোচ্চ 20 বছরের জেল এবং $5 লক্ষ জরিমানার ব্যবস্থা আছে। ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে।